দর্শক, আমি নুধাত সাওম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। প্রতিটি মানুষের নিজস্ব কিছু ব্যাপার থাকে মনের কিছু কথা। সেই মনের কথা আর কল্পনার রং তুলির আঁচড়ে জীবন হয়ে ওঠে সুন্দর আর সুখের। ভালো থাকতে হলে, সুখময় জীবন উপভোগ করতে হলে সব সময় সব কিছুতেই অতি অল্পতে তুষ্ট থাকতে হবে, তবেই জীবন হয়ে উঠবে রঙিন। কিন্তু আমরা আরও চাই এই মনোভাব নিয়ে রঙিন চশমা পরে ভুলে যাই বাস্তবতা, ভুলে যাই ভালো থাকার মূল মন্ত্র। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় সুখী থাকার উপায়। আর এই কাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে আমরা গল্প করব আমাদের সবার প্রিয় একজন মানুষের সাথে। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মুনিরা বেগম মেমি, অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী। স্বাগত আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আসলে আমি সবসময় ভালো আছি। এই জন্যই এই টপিকটা নিয়ে কথা বলার জন্য আপনাকে আমাদের আজকে স্টুডিওতে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সব সময় দেখি আপনাকে ভালো থাকতে, এত পজিটিভ একটা মানুষ আপনি। আপনার ফেসবুক যদি ফলো করা হয় দেখা যাবে সব পজিটিভিটি দিয়ে ভর্তি। এত এই পজিটিভ এনার্জি, এত ভালো থাকা, এত সুখে থাকা আদৌ কি সম্ভব? কিভাবে সম্ভব হয় সেটা? আসলে তো সুখটা তো চেয়ে চেয়ে পাওয়া যায় না, দৌড়ে দৌড়েও পাওয়া যায় না। আমি সুখ চাই সেভাবেও পাওয়া যায় না। আমার কাছে সুখ তো শব্দটা ভীষণ আপেক্ষিক। আমার কাছে এই মুহূর্তে যদি বলো সুখে আছি, এই যে সামনে এক কাপ সুন্দর চা, ফুল, মানে আবিষ্কার করা সুখকে উপলব্ধি করা বা খুঁজে নেওয়ার চেষ্টা। আর একটা জিনিস হচ্ছে যে তুমি, এটা আমার নিজের যে সুখ হচ্ছে আমি যদি নিজেকে ভালো রাখতে পারি, মানে রেসপেক্ট ইউর সেলফ। আমি যদি আমাকে সম্মান করতে না পারি, আমাকে যদি ভালো না বাসতে পারি, আমি কাউকেও সম্মান করতেও পারবো না, ভালোবাসতেও পারবো না। আমার কাছে সুখের বিষয়টা আসলে কি বলাটা মুশকিল, তবে সুখে থাকা যায়, ভীষণ সহজে সুখে থাকা যায়। এই যে তুমি এতক্ষণ বলছিলে যে আমরা রঙিন চশমা পরি, ভুলে যাই, তো এখন সুখটাকে পেতে হলে অনেক কিছু বলে যে বিসর্জন দিতে হয়, এটাও ভুল। কোনো কিছু বিসর্জন দিতে হয় না, তাহলে সুখ হয় কিভাবে? যেমন আমার সুখ হচ্ছে যে আমি নির্ঝঞ্ঝাট থাকবো, নিশ্চিন্ত থাকবো, কাউকে হিংসা করব না, আমি কারোর সম্পর্কে সমালোচনা করব না, কাউকে কষ্ট দেব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তো আমি যদি এগুলো মেনটেন করতে পারি, তাহলে আলটিমেটলি আমাকে কেউ কষ্ট দেবে না, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। একদিন করবে, দুদিন করবে, 3 দিন করবে, 4 দিন কিন্তু আমাকে আর কেউ কষ্ট দিতে পারবে না। যখন দেখবে যে আমি কোনো রিভেঞ্জ নিচ্ছি না, আমিও তার সাথে একই রকম আচরণ করছি না, সুতরাং আমি শান্তিতেই থাকতে পারবো। আমি খুব আর্লি রাইজার, এটা আমার কাছে একটা বিশাল সুখ। একদম সত্যি কথা। আমি একদম ফজরের আজানের সময় উঠি, আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করি। আমি তাকে প্রথমে সকালবেলায় আমি উঠে আমি তাকে কৃতজ্ঞতা জানাই যে আমি আর একটা সুন্দর দিন ফিরে পেলাম, এবং গত রাত পর্যন্ত আমি ভালো ছিলাম, আমি সারাটা দিন ভালো থাকতে চাই, সবাইকে আমি ভালো রাখতে চাই। একদম মোনাজাতে আমি এই কথাটাই বলি। এভাবে আমার দিনটা শুরু। তারপরে আমি খুব প্ল্যান মানে কি একেবারে ঘড়ির কাটায় না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, যার জন্য একটা প্ল্যান থাকে আমার সবসময়। আগের দিন রাতেই আমি কোথায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, কোথায় যাব, কি কাপড় পরে যাব, সেটা যে আমি অনেক সেজে গুজে যাবো সেটা না, মানে ওটা নিয়ে আমি টাইমটা নষ্ট করব না, যা আছে সেভাবে আমি আমার মতো যাব। এখানেও আমার একটা সুখ, আমি কোনো প্রতিযোগিতায় যাই না। আমি যদি মনে করি একটা প্রোগ্রামে যাব, আজকে যেমন তোমার এখান থেকে আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাব, আমি এই শাড়িতেই যাব, এটাই আমার এটা নিয়ে কোনো, মানে নিজেকে অতিরঞ্জিত করতে চাওয়ার চেষ্টাটা কিন্তু আসলে আমাদের সুখটাকে সবসময় বাধা প্রদান করে। সেটাই, আমি এই যে এই চুড়িটা থাকবে, আমার এই গয়নাটাই থাকবে, আমার কাছে এটাই সুখ। আসলে প্রথমে যে বললেন না যে নিজেকে ভালোবাসতে পারা, আমি আসলে কেমন সেই পুরোটাকে ভালোবাসা, আমার ভালোটাকেও ভালোবাসা, খারাপটাকেও ভালোবাসা। হ্যাঁ, তবে এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে যে আমার যেখানে খারাপ বা আমি বুঝতে পারছি যে এই চরিত্রটা বা আমার এই স্বভাবটা খারাপ, সেই জায়গাটাতে যদি আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু নিজেকে ভালোবাসার রাস্তাটা আরো বেশি পরিষ্কার হয়। শোনো, আমরা কিন্তু মানুষ, আমরা ফেরেশতাও না, শয়তানও না। আমাদের ভুল থাকবে, অন্যায় থাকবে, সবই থাকবে, সেখান থেকেই তো শিখবো। মানে আমার ভুলটা তো আমাকেই বুঝতে হবে। আমি পার্সোনালি মনে করি যে ওর সাজেশন নাও, তার সাজেশন নাও, আমি যদি আমার ভুল, আমার এগুলো কিছু না বুঝতে পারি, অন্য কেউ সাজেশন দিয়ে আমাকে কেউ ঠিক করতে পারবে না। আর বিশেষ করে একটা ম্যাচিউরড মানুষ, সে যদি উপলব্ধি না করে যে কিসে আমার অশান্তি, কিসে আমি অন্যকে অশান্তি করছি। রিসেন্ট আমার একটা বন্ধু
একটা খুব প্রবলেমে পড়েছিল, তো আমাকে ফোন করে, আমি ইচ্ছা করে ওকে ফোন দেইনি যে ও কিছুদিন সময় নেই, কাটিয়ে উঠুক, কিন্তু ও বললো যে তুমি আমার খবর নাওনি কেন। আমি বললাম যে তুমি তো একটা ট্রমার মধ্যে ছিলে, এটা কাটিয়ে ওঠো, তারপরে আমি তোমাকে ফোন দিতাম। বলে না, আমাকে ফোনটা দিলেই আমি খুশি হতাম, আমার তাতেই ট্রমাটা কাটতো। এটাও একটা বিষয় যে কার কিসে ভালো লাগে আমরা তো আসলে জানি না। তখন আমি বললাম যে দেখো, আমি তোমার তো কখনো ক্ষতি করিনি। বলে কি না, আমি ওটাই তোমাকে আমি উপকার করলাম, আমি কারোর ক্ষতি করিনি, এটাই তার উপকার করা। হ্যাঁ, তো ওর খুব ভালো লাগলো কথাটা। তো সবসময় বলে যে আমি তোমার এই কথাটা মনে রাখি যে আসলে তো তুমি আমার কখনো ক্ষতি করোনি, এটাই তোমার উপকার করা। যেটা কারোর উপকার করতে যাওয়ার দরকার নেই, সবসময় ভাবা উচিত কারোর ক্ষতি করব না। তো তখন হয় কি আমার ভালো লাগবে। আসলে মোট কথা দিনের শুরু থেকে রাতে ঘুমানো পর্যন্ত তুমি যদি ভাবো যে কি করলাম সারাদিন, আসলে আমরা এই ডায়েরিটাকেও লিখি না রাতের বেলা। যে যখন আমি রাতের বেলা আমি যখন নামাজটা পড়ে ঘুমাতে যাই, আমি মেডিটেশন করি। আমি ভোরবেলা উঠে সব মেডিটেশন করি, রাতে ঘুমাতে যাবার আগেও মেডিটেশন করি। তো মাঝে মাঝে লিখি আমি সারাদিন কি করলাম, যদি কিছু ভুল করে থেকে অন্যায় করে থাকি সেটা আমি লিখে আমি মাফ চাই যে এটা আমার আজকে ভুল হয়ে গেছে। তো আমরা আসলে এই রিয়ালাইজেশনটা, এটা উচিত। আর ওই যে বললাম আমার সুখ, আমি অনেক ভোরে উঠি, আমার নিজের জন্য 1-1.5 ঘন্টা সময় একদম আমার নিজের, তখন আমি নিজেকে মানে এনার্জাইজ করতে পারি, আমি অক্সিজেনটা নিতে পারি, আমি নিজেকে তৈরি করতে পারি, আমার মনের চার্জ আমি দিতে পারি। সবাই তো মোবাইলের চার্জ দেয়, ল্যাপটপ চার্জ দেয়, আমি সকালে উঠে আমার মনটাকে চার্জ দেই। হ্যাঁ, মানে আমাদের বডিতে, আমরা যখন ঘুমাই তখন আমাদের বডিতে রিচার্জ হয়, মানে একই রকম ভাবে মনটাও কিন্তু সেরকম ভাবে আসলে রিচার্জ করার প্রয়োজন পড়ে। আপু একটু যদি আপনার পেছনের দিনগুলোতে ফেরত যাই, এই যে একটা সেলফ রিয়েলাইজেশন বা নিজেকে ভালোবাসতে পারার যে একটা ক্ষমতা আপনি এখন নিজের ভেতর আবিষ্কার করেছেন, এটা তো নিশ্চয়ই ছোটবেলা থেকে ছিল না, কখনো না কখনো থেকে গ্রো আপ করেছে। কোন সময়টা থেকে বা কিভাবে আসলে এই রিয়েলাইজেশনটা আসলো? আমরা 10 ভাই বোন, আমি সবার ছোট। তো দেখো, আমার বাবা মাকে আমি ইয়াং পাইনি। আমার বাবা মা সব যত্ন টত্ন সবকিছু সময় দেয়া আমার বড় ভাই বোনদের করেছে। তার মানে আমি কষ্টে থাকিনি। আমার বড় ভাই বোনরা আমাকে বাবা মার মতো করে বড় করেছে, ওরাই আমার গার্ডিয়ান ছিল। আমার একটা বড় ভাই ছিল, সে বিকেল হলে আমাকে সাজিয়ে দিত, চুল বেঁধে দিত, একদম জুতা টুতা পরে পরিপাটি করে সাইকেলে নিয়ে আমাকে ঘুরতে যেত। আমার বড় বোনরা আমার সব কাজ টাজ করে দিত। কিন্তু আমি রিয়ালাইজ করেছি তখনই যে আমার বাবা মার কি ভুলটা, বা আমার বড় ভাই বোনগুলো কি ভুল করে। আমি সবার ছোট, কিন্তু আমি খুব ম্যাচিউর ছিলাম ছোটবেলা থেকে। 10 ভাই বোনের সবার ছোট? সবার ছোট। মানে আমার 3টা বোনের বাচ্চাই, মানে বড় বোনের বাচ্চারাও সব আমার চেয়ে বড়। আচ্ছা। আমার আম্মার সাথে ওদের এজ গ্যাপ ছিল বড় বোনের 14 বছরের। তো সো ইয়াং, আমার ওই মা এবং ওই বড় বোন কাছাকাছি 14 বছরের এজ গ্যাপ। তো আমি তখন রিয়েলাইজ করতাম যে বাস্তবতাটা কি। আমি ছোটবেলা থেকে সংগঠন করতাম, স্কুলে যাওয়ার আগে আমি খেলাঘর করছি। তারপরে আমি নেচারের প্রতি আমার ছোটবেলা থেকে একটা আলাদা আকর্ষণ ছিল। সেই শীতের দিনে আমার নানু আমাদের সাথেই থাকতেন। নানু বলতেন যে স্কিন কিভাবে ভালো হয়, বলতো শিশির মাখবে শীতের দিনে। আমি বিকেলবেলা খুব খেলাধুলা করতাম, সাঁতার কাটতাম, মানে খুবই চঞ্চল ছিলাম, কিন্তু অলওয়েজ পজিটিভ ছিলাম ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে আমি কখনো মারামারি কাউকে, মানে বরং কেউ ঝগড়া টগড়া করলে আমি মিটিয়ে দিতাম। ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আমিও তখন ছোট, স্পোর্টস করতাম, ওদেরকে পুরস্কার দিতাম, 21শে ফেব্রুয়ারি করতাম, শহীদ মিনার বানাতাম। মানে ওই জিনিসগুলো আমার ছোটবেলা থেকেই। আমি তো রেড ক্রিসেন্ট করেছি, গার্ল গাইডস করেছি, খেলাঘর করতাম। মানে এই স্কুলিং এর মধ্য থেকে কিন্তু আমার বড় হওয়াটা, সবসময় একটা অর্গানাইজ ছিলাম আমি ছোটবেলা থেকে, মানে হয়ে উঠেছে আমার ভেতরে। তো তারপরে এরকম আমি সন্ধ্যার সময় ফেরার পথে কলা পাতা, কচু পাতা সব পরিষ্কার করে রেখে আসতাম। তো সকালে উঠতাম, শিশিরের ঘাসে পা দিয়ে হাঁটতাম, আর ওই শিশিরগুলো নিয়ে হাতে পায়ে মুখে মাখতাম। মানে আমার নেচারের প্রতি সবসময়, গাছ টাছ, এই ফলটা পেরে খাবো, তারপরে পুকুরে একটু সাঁতার কাটবো, ফুল তুলে নিয়ে আসবো, এই টাইপের ছিলাম ছোটবেলা থেকেই। এবং ফড়িং মাঝে মাঝে আগে ধরতাম, আমার নানু বলতো যে এটা খুব অন্যায়, খুব পাপ, তুমি ফড়িং ধরতে পারবে না। শুনতাম কথা। আসলে কি, বাসায় একজন মুরব্বী ছিলেন, আমি ওই নানির পিছন পেছন থাকতাম। ওনার ফুড হ্যাবিটগুলো আমার মধ্যে, উনি খুব হেলদি ফুড খেতেন। তো মশলা টশলা বেশি একটা খেতেন না, ফল টল এগুলো বা যে ভাজাভুজি, ওই নানুর মতো আমি একদম হয়েছি। তো যাই হোক, আসলে এখনকার তো বাসায় মুরব্বিও নাই অনেকের, হ্যাঁ, একক ফ্যামিলি, এটা বাধ্য নানা কারণে। তো যাই হোক, আমার কাছে সুখ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীবন থেকে নেওয়া পজিটিভ সবকিছুই,
মানে ছোটবেলা থেকে আমি আমাকে গড়েছি। আমি যে এত সুখের কথা বলছি আপু, হয়তো কিছু দর্শক মনে করবে হ্যাঁ সুখ তো আছে, কিন্তু সুখের সাথে কিন্তু দুঃখটাও আছে, তাই না? থাকতে পারে। যে আমার জীবনে সুখ আছে তার মানে এই না যে আমার জীবনে আসলে দুঃখ কখনো আসেনি। সেটাকে এসেছে তো। সেটাকে আসলে কিভাবে কাটিয়ে ওঠা যেমন যায়? সবচেয়ে বড় দুঃখ যে এখন বাবা মা নাই, জি, এর চেয়ে বড় দুঃখ কিছু হতে পারে? এবং আমি সবার ছোট, আমাকে সবাই বলতো যে কি লাকি, তোমাকে সবাই এত আদর করে। আসলে আমার গায়ে কোনোদিন কেউ হাত তোলেনি। এটা আমার আম্মা, এটাও কিন্তু একটা গার্ডিয়ানদের শেখা উচিত। গার্ডিয়ানরা কথায় কথায় বাচ্চাদের গায়ে হাত তোলে। আমিও আমার মেয়ের গায়ে একটা টোকা দেইনি, কখনো দিতে হয়নি, চোখ দিয়ে শাসন করেছি। আমার মা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আমার বাবাও না, শাসন করেছে, অসম্ভব শাসন করেছে। তো আজকে বাবা মা নেই, আমি কি ফিরে পাবো কখনো বাবা মাকে? আমার বড় ভাই বড় বোন নেই, আমি ফিরে পাবো? কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে, সামনে আগাচ্ছি সবাই, কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না। আবার আমার বাচ্চা যেমন 9 দিন বয়সের সময় অসুস্থ হয়েছিল, আমার হাজবেন্ড একবার অসুস্থ হয়েছিল, এগুলো তো থাকবেই, জীবনের বাইরে না, কিন্তু এজন্য জীবন তো থেমে থাকে না। এটার অনেক দুঃখ, মানে আজকে প্রতিদিনই তো কিছু না কিছু একটা ঘটে, এগুলোকে তো ওভারকাম করতে। আমরা সবাই জানি আমরা এই পৃথিবীতে আসছি, একদিন চলে যাব, এটার মধ্যে এতটুকু মিথ্যে নাই। একদম এর না। মাঝখানে আমাদের কি হবে আমরা কিছু জানি না, কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা কারোর জন্য কোনো কিছু খারাপ লিখে রাখেননি। বলে না, ইস কিছু একটা খারাপ হলেই এটা আল্লাহ করেছে, আল্লাহর জন্য হয়েছে। হ্যাঁ। আল্লাহ কারোর বা জন্য, আমার কপালটা খারাপ, হ্যাঁ, আমারই দুর্ভাগ্য, না, না, আমি হয়তো আমাদের কখনো পাপ সৃষ্টিকর্তা করেছিলাম। আমাদের কোনো হ্যাঁ। কিছু অমঙ্গল চাননি। যা কিছু অমঙ্গল হয় আমাদের কর্মের জন্য, কর্মগুণে আমরা ভালো কিছু হই, কর্মের দোষে আমরা খারাপ কিছু পাই। নিজের জীবনটাকে আসলে নিজেই ভালো করতে পারি, নিজেই চাইলে খারাপ করতে পারি। হ্যাঁ, সেখানে এখন কারোর কাছে সুখ হতে পারে, আমি এটা কোনো হিংসে করে বলছি না, শুধু গয়না কিনবে, শাড়ি কিনবে, সে মনে করে এটাই সুখ। কেউ মনে করে আমি ঘুরে বেড়াবো, এটাই সুখ। সুখ যে সবার একরকম হবে তা না। কিন্তু আমার কাছে সুখ হচ্ছে একা ভালো থাকার মধ্যে কোনো সুখ নেই, সবাইকে নিয়ে ভালো থাকার মধ্যে একটা সুখ আছে। সেখানে অনেক সময় দ্বন্দ্ব হতে পারে, কষ্ট পেতে পারি, কেউ হয়তো বুঝতে পারে না, কিন্তু আমি সবসময় ধরে নিই যে সেটা মতবিরোধ থাকতে পারে, মনোবিরোধ যেন না। একটা মানুষ তো এক এক রকম হবে, সবাইকে আমি কিন্তু খুশি রাখতে পারবো না, এটা সত্যি এবং কথা। দিন শেষে আপু সত্যি কথা বলতে মানসিক শান্তিটাই সুখ। তো এই জন্য আমার কথা হচ্ছে যে আসলে একটু লোভ লালসা কম রাখা ভালো, জীবনে যত সিম্পল থাকা যায়, খুব সাধারণ কাছাকাছি থাকা যায়, এবং খুব নিয়ম মেনে চলা যায়, এবং আসলে আমাদের মানবিক দিকগুলো যদি আমরা ঠিক মতো রাখি, নোংরা কোনো প্রতিযোগিতায় যদি না নামি, অনেক কিছু বলা সহজ, এক একজনের জীবন কিন্তু এক এক রকম। আচ্ছা আপু, আপনার কাছে কখনো কি মনে হয়েছে যে সময়ের সাথে সাথে এই যে দিনগুলো আগাচ্ছে, পরবর্তী প্রজন্ম আসছে, তার পরবর্তী প্রজন্ম আসছে, আপনার একটি মেয়ে আছে ঝিমলি, তার চিন্তা ভাবনা অনেকটা আপনার মতন, কিন্তু তারপরও তো সময়ের সাথে সাথে কিন্তু আমাদের চিন্তা ভাবনা একটু একটু করে পাল্টাচ্ছে, অবশ্যই পাল্টাবে, জেনারেশন ধরে জেনারেশন, সেখানে সুখের সংজ্ঞাটা একটু একটু করে পাল্টেছে। হ্যাঁ অবশ্যই। শোনো, যেমন আমার মেয়ে, আমার অনেক কিছু আমার মতো হবে না, এবং এটাই কিন্তু স্বাভাবিক। আমার যে কাজের স্পিড বা আমার যে জীবনযাপন, আমি কেন আশা করব পুরোটা আমার মতো হবে? সবাই তোমরা ইন্ডিভিজুয়াল। আবার ওর অনেক কিছু আমি দেখেছি যেটা আমি ওর কাছ থেকে শিখতে পারি, তো সুতরাং ওর ধ্যান ধারণা অন্যরকম থাকবে। কিন্তু আমি এটুক শিওর যে আমার বাচ্চাটাকে, যেহেতু বিয়েও দিয়েছি, মোটামুটি একটা সাকসেসফুল মা এখন পর্যন্ত বলতে পারি যে ভালো আছি, ও সাকসেসফুল একজন বন্ধু বলা যায়। হ্যাঁ, ভালো আছে, ও ভালো আছে। আমি চেয়েছিলাম যে ও ভালোভাবে পড়াশোনা শেষ করেছে, ভালো একটা জব করুক, যত ভালো থাকুক। আমি সবসময় বলেছি যে প্রত্যেকের নিজস্ব একটা লাইফ আছে, বসে থাকবে না, কাজ করবে, কাজ ছাড়া থাকবে না, কখনো মনে করবে না যে আমার তো চাকরির প্রয়োজন নেই, আমার তো কাজ করার প্রয়োজন নেই। এটাই হচ্ছে ভুল। এবং এটা আমি সবসময় ওকে বলি যে চাকরি এগুলোর পাশাপাশি একটা নিজের কিছু রাখবে, যেটা দিয়ে তোমার ভালো লাগবে। আর যেটাতে বললে, এই যে আজকে একটা সার্টেন এজে তো চলে আসছি, একটা বয়স হয়ে গেছে, এটা হবেই তো, বয়স আমার হবে, বয়স বাড়বে, আরও বয়স বাড়বে, একসময় মৃত্যুর দিকে চলে যাব। কিন্তু এটা ভেবে ভেবে তো জীবন শেষ করলে হবে না, পেছনে তাকালে তো হবে না, আমি সামনের দিকে এগোবো। এবং আমি সবসময় বলি, আফটার 40 মানুষ মনে করে যে মিডল এজ ক্রাইসিস, এটা সবচেয়ে ভুল ধারণা। যদি সময় মতো বিয়েটা হয়ে যায়, সময় মতো বাচ্চা হয়ে যায়, এবং সব কিছু গোছানো হয়ে যায় যার যার অবস্থান থেকে, বরং আরেকটা জীবন শুরু। আমি তখন আমাকে আবার নতুন করে গোছাবো, নতুন করে চিনবো। আমি যেটা এখন করি, আমি যেমন আবৃত্তিটা আগে করতাম না, আমি আবার সেটা করছি,
সামনেটা নিয়ে আমি আমার একটা ফেসবুক পেজ আছে, ওটা নিয়ে এতটা সিরিয়াস হইনি। আমি একটু সবসময় মুখচোরা টাইপের, আমি কি বলে প্রচার টচার অত নিয়ে ভাবি না, কখনো পছন্দ করি না। বললে একটু বেশি বেশি বলা হবে, মানে এটা আমার এক ধরনের আলসেমি। নিজেকেই নিজে সুখী রাখতে ভালো লাগে, নিজেরটা নিজে ভালো লাগে। তো আমি গান করি, আবৃত্তি করি, আমি আমার জন্য করি। এখন এটা নিয়ে আমি একটু বেশি সময় দিচ্ছি, যা আমি করতে এতদিন পারিনি সেগুলো করছি। আমি আবার নতুন করে আরেকটা প্রফেশন শুরু করে দিয়েছি এবং আমি সুস্থভাবে কাজগুলো করছি। আমি আজকে আমার শাশুড়ি বলছে যে সকালবেলায় আমি একটু এক্সারসাইজ করছি, একটু আবার মেডিটেশন করছি, তো বললো যে তোমাকে দেখে তো ভাববে তুমি একটু মোটা হয়ে গেছো, ভাববে যে ইস তুমি এত কিছু মেনটেন করে, এটা তো কেউ বুঝবে না। আমি বললাম যে আচ্ছা মা দেখেন, কালকে ভোর 5টায়, আমি তো 5টার সময় উঠি, এর মধ্যে উঠে যাই, আমি 6টায় বেরিয়ে গেছি, বাসায় আসছি রাত 9:30টায় আমার কাজটা সেরে। তারপর তো সারাদিনের মানে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে গেলাম। আচ্ছা মা দেখেন, কোনোদিন এসে বলেছে আমার ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে? বলে না আসলে তা তো বলো না, তুমি তো একটা সুস্থ মানুষ, আলহামদুলিল্লাহ। তো আসলে হ্যাঁ, সুস্থ থাকাটা হচ্ছে একটার সাথে একটা জড়িত। আসলে আপু, আমরা যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হই, আমরা বুঝি না যে আমাদের এই যে সুস্থ থাকার জন্য, মানে সুখী থাকার জন্য সুস্থ থাকাটা আসলে কতটুকু বেশি জরুরি। এখানে একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করবো। আপনি বলছিলেন যে পারিবারিক একটা সুখী জীবনের কথা, এটা আসলেই না তখন একটা তৈরি হয় এক্সপেকটেশন। আমাদের কিন্তু থাকে না যে অন্যের উপর একটা এক্সপেকটেশন থাকে যে কেউ আমার জন্য কিছু করুক, আমার সেটা ভালো লাগবে। এই জায়গাটায় তুমি অসুখী হয়ে যাবে। এক্স্যাক্টলি। সব সময় ভালোবাসা থাকবে আনকন্ডিশনাল, জি, কোনো শর্ত থাকবে না। শর্ত দিয়ে কিছু হয় না। আর একটা জিনিস তুমি মনে রাখবে যে তোমার কাছে মনে হচ্ছে যে আমি আমার পার্সোনাল লাইফটা বলি, আমার হাজবেন্ড ও খুব এক্সপ্রেস করতে পারে না, কিন্তু সে ফিল করে, আমি এটা বুঝি। হ্যাঁ, যে যেমন আজকেই আমার ছোট ছোট অর্নামেন্টস একটু এখানে ওখানে ছড়ানো ছিল, একটা ছোট প্লেটের মতো আছে, ওটা আরেক জায়গায় কোথায় যেন ছিল, ও দেখলাম ড্রেসিং টেবিলে এনে টুকটাক রাখছে, কিন্তু ও বলবে না, ও নীরবে কাজ করবে, আর আমি হচ্ছে বলি অনেক কিছু। দুজন দুই রকম, এটাতে হয় কি ব্যালেন্স হয়, এটা ভালো। আর ও হয়তো আমার জন্য আরেকটা করে, আমি ওর জন্য আরেকটা করি, একই কাজ তো দুজন করলে হবে না। হ্যাঁ, তো এক্সপেক্ট করতে হয় না, এক্সপেক্ট করলে আরো যাও পাবে তাও পাওয়া যাবে না। যেমন আমার সন্তানের জন্য যে আমি এতটা ত্যাগ করেছি, এতটা সময় দিয়েছি, এতটা কষ্ট করেছি, এখনো করছি, ওকে বলেছে আমাকে? ও তো বলেনি। ভালোবাসা স্নেহ নিম্নগামী। আমি ওর জন্য যতটা সময় দিয়েছি, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার জন্য আমার মা এত কষ্ট করেছে, আমার মার জন্য আমি করেছি, কিন্তু আমার সন্তানকে যে সময়টা দিয়েছি, আমার মাকে কি সেটা আমি দিয়েছি? হ্যাঁ, আমি সেভাবেই চিন্তা করি যে আমার সন্তানও তার সন্তানকে দেবে। হ্যাঁ, এভাবে সবকিছু। যেমন আমি আমার শাশুড়ির সাথে থাকি, আজকে আমার 29 বছর হয়েছে, বিয়ে হয়েছে, আমার একটু আর্লি ম্যারেজ। হ্যাঁ, তো আমার হাজবেন্ড কিন্তু তার মায়েরটা খেয়ে বড় হয়েছে। ও কিন্তু যত আমার শাশুড়ি যদি একটু খারাপও রান্না করে না, আমি যত ভালো করি, ও কিন্তু বলবেই আমার মায়ের রান্নাটা ভালো লাগে, কিন্তু ও তো মায়ের রান্না খেয়ে বড় হয়েছে। এর মধ্যে কিন্তু দ্বিমত করার, ঝগড়া করার কিছু নাই, কারণ আমার সন্তান আবার বলবে যে আমার মায়ের রান্নাটা বেস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে, এভাবে ভাবতে হয়, সবসময় দোষটা খুঁজলে হয় না। হ্যাঁ, মানে পজিটিভ, ওই জন্যই মানে পজিটিভ থাকাটা, আমি সবসময় কোনো কিছু হলে আমি ভেতরের জিনিসটা ভাবার চেষ্টা করি যে আচ্ছা এটা কেন বললো, ইন ডেপথে চিন্তা করেন আপনি। ও দেরি করলো কেন? যেমন ইনকেস আমার যে হেল্পিং হ্যান্ড, সে দেরি হয় মাঝে মাঝে। এখন যদি আমি যে কখনো ভুল করিনি তা না, আমি তো ফেরেশতা না, মাঝে মাঝে রেগে গেছে যে তুমি এত দেরি করো কেন, একটু দেরি হয়ে গেল। তারপর আমি ভাবি যে আচ্ছা ওরও তো একটা সংসার আছে, ওরও তো বাচ্চা আছে, ওরও তো একটা হাজব্যান্ড আছে। হ্যাঁ, ও তো এগুলো সামাল দিয়ে আসে। তো আমিও যেমন এক জায়গায় কাজে গেলে একটু দেরি হলে ওরা একটু রেগে যদি যায়, তো ওরা তো ইনসাইডটা ভাবে না। আর বিশেষ করে আমাদের মেয়েদের বিষয়গুলো তো আর একটু আলাদা, সংসার দেখতে হয়, বাচ্চা টাচ্চা, লোডটা তো একটু নিতেই হয়। আর আমি লোডও বলবো না, যার যেটা কাজ তার সেটাই কাজ, কম্পেয়ার করলে হবে না। আমি রান্না করলাম, তুমি এটা করলা, আমি এটা করলাম, এগুলো যত বলবা তত অশান্তি, যত চুপ থাকা যায়। আপু, আপনি যেভাবে করে চিন্তা করেন, অনেক ডিপ্লোম্যাটিক ওয়েতে চিন্তা করেন, অনেক পজিটিভ মাইন্ডে চিন্তা করেন, এই চিন্তাগুলো কিন্তু আসলে সবার মধ্যে কাজ করে না। এই জায়গাটা নিয়ে কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা জনপ্রিয় এই ব্যক্তির কাছ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। রিমোট হাতে না নিয়ে আর টিভির সাথেই থাকুন।
বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। আপু, বিরতিতে যাবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে আপনি যতটা পজিটিভ বা আমরা যতটা পজিটিভ, মানে যে কয়জন মানুষ আমরা পজিটিভ থাকি, আশেপাশে কিন্তু এত পজিটিভ মানুষ পাওয়া খুব কঠিন, খুবই কষ্টকর বলা যায়, এখন একেবারেই অসম্ভবও বলা যায়। তো সেই মানুষ যখন নেতিবাচক মানুষগুলোর সাথে ডিল করতে হয়, তখন কিন্তু থেকে থেকে দিনের খানিকটা অংশ নিজেও নেতিবাচক হয়ে পড়ি। সেই জায়গাটাতে আপনি কি অ্যাডভাইস করবেন? আমি যেটা করি পার্সোনালি, আমি যখন দেখি যে কথা বললেই তারা শুধু হতাশ, শুধু নেগেটিভ কথা, শুধু কমপ্লেন, কম্পেয়ার, এটা সেটা, গয়নার গল্প, এটার গল্প, আমি তাদেরকে একটু অ্যাভয়েড করি। অ্যাভয়েডটা এরকম যে তাদের সাথে মিশবো না তা না, তাদের খোঁজ খবর নেব না তা না, ওই চ্যাপ্টার থেকে বেরিয়ে আসতে পারি, যাতে আমি এরকমই একটা অ্যাটিটিউড করি যে আমি এই বিষয়ে ইন্টারেস্টেড না। যদি আমার কাছে কোনো কমপ্লেন করে, কারো সম্পর্কে বলে, আমি এমনইভাবে বোঝাই যে আমি এটা ইন্টারেস্টেড না, খুব সুন্দরভাবে। এবং একটা সময় যখন থামেই না, তখন বলি যে আমরা অন্য প্রসঙ্গে কথা বলি, এটা নিয়ে না কথা বলি। এবং এভাবে বলি যে দেখো বা দেখেন, যেই হোক, আপনি তুমি যেই সম্পর্কেই সে থাকুক, বলি যে এটা নিয়ে কথা বললে না, মানে আমরা আমাদের কথাই বলি, অন্যের কথা বলে কী লাভ? অন্যের কথা বলতে কোনো লাভ নেই তাতে। আর আরেকটা জিনিস আমি সবসময় বলবো যে মানে নেগেটিভ চিন্তাটা না করা ভালো। আমার যদি আমার শরীর কি কখনো একটু খারাপ লাগতে পারে না? খারাপ লাগতে পারে। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, আমি অলওয়েজ আমি ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মানে কিছু হলেই সাথে সাথে না, ইদানিং যেটা করে, আমি এটা একটা আমি সাজেশন দিচ্ছি মানুষকে, যে কিছু হলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় ইদানিং। কিছু হলেই সাথে সাথে একটা ফোন করে বসে আপনজনকে বা বন্ধু বান্ধবকে। এটা করার আগে কোনো কিছু যদি ঘটে, ফ্যামিলি ক্রাইসিস হোক, যে ধরনের হোক ক্রাইসিস, এনি ক্রাইসিস, চুপ করে ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবা উচিত, নিজেকে একটু সময় দেওয়া উচিত, নিজেকে সময় দেওয়া উচিত, একটা পজ, যে পজ দিতে হয়, যে এটা কেন। কোনো কিছু এমন কি আছে না, অনেকে রাগ করতে করতে যায়, ওকে জিজ্ঞেস করি, ওকে ফোন করি, এখানেই হচ্ছে যত অশান্তির মূল। একটু পজ দিতে হয়, সব কিছুকে একটু ভাবতে হয়, ভেবে। আর কখনো খুব সিরিয়াস কোনো যদি কথা হয় যেটা ঝগড়ার পর্যায়ে যাবে, ওভার ফোনে কখনো সেটা করতে নেই, কখনোই করতে নেই, কারণ কেউ তো কারোর চেহারা দেখতে পাচ্ছে না। ঠান্ডা মাথায় বসে, যদি আছে না ক্রাইসিস তো থাকবে, কথা বলতে হয়, সমাধানে যেতে হয়, ফেস টু ফেস বসা উচিত, বসে সেখানেও একটু সময় নেওয়া উচিত, নিয়ে ভাবা উচিত, চেহারাটা দেখা উচিত, দেন ডিসকাস হয়েছে। এবং এই জন্যই সাথে সাথে কিছু হলে মাকে ফোন, বোনকে ফোন, বন্ধুকে ফোন, ফেসবুকে স্ট্যাটাস, এটা হচ্ছে সবচেয়ে ভুল। কারণ প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এবং সমাধান হয়, কিন্তু যখন সমাধান হলো সেটা কিন্তু কেউ জানলো না, তোমার সমস্যাটাই সবাই জানলো, সবাই দেখবে, এবং সেটাই সবাই সবসময় মনে রাখবে। আজকে আমি বলছি আমি খুব হ্যাপি, আমার হাজবেন্ডের সাথে আমার ভীষণ ভালো রিলেশন, আমার বাচ্চার সাথে খুব ভালো রিলেশন, আমি ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার শাশুড়ির সাথে আমার খুব ভালো রিলেশন। হঠাৎ করে একটা কিছু হলো, আমি নিতে পারলাম না, ফোন করে বলে দিলাম, কাউকে বললাম, একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম, কিন্তু আসলে তো রিলেশন ভালো। এক জায়গায় থাকলে আমার মা বলতেন যে দুটো পাতিলোর ঠোকাঠুকি লাগে, সুতরাং এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত না, ঠিক হয়ে যায় সব কিছু। আর রক্তের কিছু সম্পর্ক, আত্মার সম্পর্ক, এগুলোকে এত সহজে ফুরিয়ে যায়, এজন্য সময় নিতে হয়। সময় নিলে সমস্যাটার সমাধান হয়, বলে কয়ে বেড়াতে হয় না। আর অন্তত নিজের আপনজনকে কারো কাছে ছোট করতে নাই, সে হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বাবা মা হোক, ভাই হোক, বন্ধু হোক, চট করে কাউকে কিছু বলে ফেলা উচিত না। নিজের কাছের মানুষগুলোর সম্মান যদি আমি নষ্ট করি, আলটিমেটলি কিন্তু আমার নিজের সম্মানটাই নষ্ট হচ্ছে। এটা আমরা বুঝতে অনেক দেরি করে ফেলে, এই ম্যাচুরিটিটা আসতে হয়তো আমাদের অনেকের দেরি হয়ে যায়। আপু, এই প্রফেশনাল লাইফে দীর্ঘ একটা সময় আপনি টিভিতে কাজ করেছেন এবং আমাদের অনেক পছন্দের একজন মানুষ আপনি। এতগুলো সময় এত সফলতার সাথে নিজেকে যখন প্রতিষ্ঠিত করেছেন, বিভিন্ন সময় তো নিশ্চয়ই অনেক খারাপ সময় গিয়েছে, আপস অ্যান্ড ডাউনস তো লাইফে থাকে, খারাপ সময় এসেছে, ভালো সময় এসেছে। সেই সময়টাতে কিভাবে ম্যানেজ করেছেন নিজেকে খারাপ সময়গুলোতে? আমরা জানি যে মিডিয়াতে যখন ক্যারিয়ার, শুধু মিডিয়াতে না, যে কোনো ক্যারিয়ারে যখন আমাদের খারাপ সময় আসে, আমরা খুব ভেঙে পড়ি, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, নিজেকে সামলাতে পারি না। সেই সময়গুলো কিভাবে ম্যানেজ করেছেন? এই জায়গাটায় পরিবার দরকার, এই জায়গাটায় পরিবার ভীষণ মানে হেল্পফুল। তো আমার যদি পরিবারটা ঠিক না থাকতো, সে ম্যারিড হোক আর আনম্যারিড হোক, একটা শান্তির জায়গা না থাকতো, তখন এই প্রফেশনের জায়গাটাও ঠিক থাকে না। তো সুতরাং আমি যখনই দেখলাম যে যখন প্যাকেজ নাটকটা পুরোদমে শুরু হলো, আমার মনে হলো যে এটাকে আমি প্রফেশন হিসেবে নেব না। আমি শুরু থেকে ডিসাইড করে ফেলেছি এটা আমার শখের খাতায় থাকবে, কারণ এই জায়গাটা
প্রফেশনালিজমটা তৈরি হয়নি, মানে এটার কোনো প্রমোশন নাই, এটার কোনো বোনাস নাই, এটার কোনো ইনক্রিমেন্ট নাই, কিছুই নাই। বয়স বাড়বে, সম্মানই কমে যাবে, দাম কমে যাবে, মানে পেমেন্ট কমে যাবে, সব কমে যাবে। এখন তুমি 1 লাখ টাকা ইনকাম করছো বা 10 টাকা ইনকাম করছো বা 5 টাকা, তোমার জীবনটাকে সেভাবেই সাজাচ্ছ। খরচ কিন্তু কমানো যায় না, খরচের খাতাটা কমানো যায় না, দিনে দিনে বেড়ে যায়, দিনে দিনে বেড়ে যায়। সুতরাং আমার সবসময় এই হচ্ছে, আমার হিসেবের খাতাটা আমি বুঝে শুনি খুলবো, যাতে আমি যতদিন বাঁচি মনে হবে যে যা আছে আমি এই নিয়ে ভালো আছি। যার জন্য আমি এটাকে প্রফেশন হিসেবে নেইনি। তো মাঝে মাঝে প্রথম মনে হতো প্যাকেজ নাটক পুরোদমে যখন চলছে আমি করতাম, তারপর একটা সময় দেখলাম যে হঠাৎ করে আমাকে একটু মিসকাস্টিং করছে, আমার জায়গায় আমাকে কাস্ট করছে না। তো আমি সেটাকে চিন্তা করলাম যে ওই মিসকাস্টে আমি না গিয়ে আমি সরে যাই। আমি তখন নিজেকে আস্তে 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 গুটিয়ে নিয়ে আসলাম এবং ঠিক করলাম যে খুব ভালো ভালো নাটক ভালো লাগলে করব। এবং আমি আমাকে নিজেকে কাউন্সিলিং করলাম, নিজেকে নিজে কাউন্সিলিং করতে পারলে সবচেয়ে বেস্ট। তখন আর খারাপ লাগার জায়গাটা থাকে না। আমি চিন্তা করলাম যে কেন হচ্ছে, ব্যাস ওকে ফাইন, আমি মঞ্চে কাজ করছি, নিয়মিত মঞ্চে করব, টেলিভিশনে মাঝে মাঝে করব। ওটাকে আমি আমার জায়গায়, যেহেতু আমার একটা ফ্যামিলি লাইফ ছিল, সুন্দর আছে এখনো, তো আমি অন্য জায়গায় আমার সুখ আমি খুঁজি নেই। কারণ যেটা আমি পাবো না, যেটা আমার হাতে নেই, ওটার পেছনে আমি দৌড়াবো। এক্স্যাক্টলি, মানে যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটার পেছনে ওটা আমার নিয়ন্ত্রণে নেই। খুব ভালো কথা বলছিলেন যে প্রতিযোগিতায় না যাওয়া। হ্যাঁ, আমি কখনো কোনো প্রতিযোগিতায় যেতে চাইতাম না ছোটবেলা থেকে। মানে আমার ওটাকে আমাকে স্ট্রেস মনে হয় আর কি। তার চেয়ে কিছু বেশি পাওয়ার চেয়ে কম পেয়ে ভালো থাকে, কিন্তু কোনো প্রতিযোগিতায় যাব না। আমি আজও কোনো প্রোগ্রাম যেটাই হোক, যে এখন এই শাড়ি সবাই পরছে, এখন এই গয়না পরছে, আমি এটার মধ্যে যাব না। আমি আমার মতো, আমার মেয়েও বলে আম্মু একটা চোখও আঁকতে পারো না ভালো করে, তুমি কিন্তু সাজতে পারো না। আমি জানতে চলে গেলাম এই পর্যন্ত, আমার আর দরকার নেই। এখন আমি যদি নতুন করে তোমাদের মতো যত্ন করে সাজি, তাহলে ভাববে যে কি হলো এত সুন্দর। আমাকে এখন আমার মতো করেই নিচ্ছে সবাই, আমি নতুন করে আর কিছু হওয়ার আমার দরকার নেই। আমার আসলে এই মুহূর্তে যেটা সবসময় ভাবি, যে সুস্থভাবে মান সম্মানের সাথে বাঁচতে চাই, আর যে কটা দিন বাঁচি সব থেকে বড় আশীর্বাদ এটা। সুস্থভাবে মান সম্মানের সাথে এই যে আপনার মেয়ের সাথে আপনার এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, এত ভালো একটা বন্ডিং, এত ভালো একটা বন্ধুত্ব, এই বন্ধুত্বটা তো নিশ্চয় ক্রিয়েট করতে হয়েছে। বাবা মায়ের সাথে কিন্তু ছেলে মেয়ের একটা সময় এক রকমের অনেক সমস্যাজনক একটা সম্পর্ক তৈরি হয় একটা নির্দিষ্ট বয়সে। ওই জায়গাটা কিন্তু ঠিক করতে হয়। সেই জায়গাটাতে আপনি একটু অ্যাডভাইস করবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? সেই সময়টা কি করেছি, ও যখন জাস্ট ও লেভেল শুরু করবে, ওর দাদি কিন্তু ওর খুব বেস্ট ফ্রেন্ড, ওর দাদি। ও কিন্তু যেটা আমি করেছি, আমার একটি সন্তান হলেও আমার ননদরাও ছিল, আমার হাজব্যান্ড একই ছেলে, তো ও কিন্তু ফুপু দাদি বাবা মা এর মাঝেই মানুষ হয়েছে। এবং ওর যখন রুমটা আলাদা হলো, ও কিন্তু কখনো একা ঘুমায়নি, এটা কিন্তু আমি চাপিয়ে দেইনি। ওই পছন্দ করতো ওর দাদিকে নিয়ে ঘুমাতো। আচ্ছা। তো ওর দাদির সাথে ওই সেই ছোটবেলায় তোমার মনে করো ঘুমাতে ঘুমাতে যে আমরা নানির কাছে মায়ের কাছে গল্প শোনা, দোয়া পড়া, ওর বড় হওয়াটা কিন্তু এরকম, গল্প শুনছে, দোয়া টোয়া সব কিছু শিখে ফেলছে। তো যেটা হয়েছে যে আমার মেয়ে যখন ও লেভেল শুরু করলো, আমি মনে করলাম যে যেই যা বন্ধু থাকুক মাকে পাশে থাকতে হবে এই টিনেজে। তো ওর আনা নেওয়ার সময় আমি ওর সাথে গল্প করতাম, কি কোনো ছেলে তোমাকে চিঠি দেয়, কেউ বলে আই লাভ ইউ, কিছু বলে না, আমি আম্মু বলতেই পারি, তোমাকে যে বলে না এটা কিন্তু অ্যাবনর্মাল, বলতে পারে, বলবে, বলাটাই স্বাভাবিক। তখন সে কি করবে সেটা আমি তাকে বলতাম যে মাকে বলো, অসুবিধা নেই। তো এরকম ভাবে ওর বন্ধু হয়ে গেলাম আমি। এবং আজও পর্যন্ত আমি একটা মেয়ের লাইফে কি হতে পারে, কি হয় না, কেন হয়, আমার জীবন থেকে আমি ওগুলোকে বোঝাতাম যে তোমাকে যা বলছি প্রত্যেকটা কথা ওকে বললে আমি কিন্তু বই পড়ে বা অন্যের জীবন থেকে বলছি না, আমি আমার লাইফ থেকে তোমাকে বলছি, নিজের জীবন বোধ থেকে, আমার জীবন বোধ থেকে তোমাকে বলছি। আমি বাইরে থেকে তোমাকে কখনো কিছু বলবো না। এবং ভালো কোনো কিছু লিঙ্ক পেলে, টপিকস পেলে, সেটা হেলথের বিষয় হোক, অন্য বিষয় হোক, সেটা হোক, সবসময় সাথে শেয়ার করি। আমার হাজবেন্ডের ওর একটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হ্যাঁ, আমি যদিও এমার্জেন্সি ছাড়া এই গ্রুপে যেতে পছন্দ করি না, তাহলে তো কথাই বন্ধ হয়ে যাবে। তারপর কিছু লিঙ্ক, ওটা তো আর আমি মুখে বলতে পারবো না, এগুলো আমি পাঠাই, আমি বলি এটা দেখো, পেপার কাটিং হোক, ভালো যা কিছু সেই ছোটবেলা থেকে আমি কেটে কেটে আলাদা ক্লিপিং করে একটা টাইমে আমি ওকে নিয়ে বসতাম যে নাও এটা পড়ো, এটা দেখো, এটা করো। আর হয় কি, বলে ছবি দেখে, টেলিভিশন দেখে, বই পড়ে কিছু শেখার আগে প্র্যাকটিক্যাল লাইফটা হচ্ছে আসল। ও বড় হচ্ছে কিভাবে, ও কি দেখছে, কি দেখে বড় হচ্ছে, কি দেখে বড় হচ্ছে, এটা একটা বিষয়।
তো এইভাবে আমার মেয়ের বন্ধু হয়ে গেলাম আমি। এখনো সব ধরনের কথাই আমার সাথে শেয়ার করতে পারে। বন্ধুত্ব মানে শুধুমাত্র বন্ধুত্ব না, বন্ধুত্বের মধ্যে কিন্তু সম্মানটাও থাকে। সেটাই। আমরা যদি ছেলে মেয়েদেরকে সম্মান করি, সেই সম্মানটাই কিন্তু আমরা গেট ব্যাক পাই। অবশ্যই অবশ্যই, একদম বুমেরাং। হ্যাঁ, আচ্ছা, এখনকার ছেলে মেয়েদের চিন্তা ভাবনাগুলো অনেক অস্থির। আমাদেরকে বলা হয় আমরা একটা অস্থির জেনারেশন, সব কিছুতে আমাদের অস্থির, আমাদের মধ্যে কোনো ধৈর্য নাই, সব কিছু আমাদের এখনই চাই, চাই মানে চাই, এখনই চাই, এরকম একটা অবস্থা। সেই জায়গা থেকে এত স্থিরভাবে, এত ধীরভাবে আসলে চিন্তা করাটা আমাদের এই জেনারেশনের জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আমরা হয়তো সেই জায়গাটাতে একটু নার্সিং দরকার বা নার্চারিংটাও প্রপারলি হয় না। আপনার কাছে কি মনে হয় আসলে কোন জায়গাটাতে গ্যাপ থেকে আমি তো যাচ্ছে? তোমার সাথে একমতই না। আমি তো দ্বিমত পোষণ করবো। এই জেনারেশনটাকে অস্থির করেছে কে? আমরাই করেছি। আমরা বাবা মা, আমরা গার্ডিয়ান, আমরা বড়রাই ওদেরকে অস্থির করেছি। আমার বাবা মা আমাকে যেভাবে সময় দিয়েছে, আমি কিন্তু সেটা বলবো না যে সারাদিন বাবা মা বাসায় থাক, কোয়ালিটি টাইম। এক্স্যাক্টলি। তাহলে বস্তিতে, আমি ছোট করে বলছি না, বস্তি বা যে মহিলা ওই যে কাজ করে, ও সারাদিন 24 ঘন্টা কোলে নিয়ে তার বাচ্চাটাকে রাখে, তারপর তার বাচ্চাটা ওভাবে ভালোভাবে মানুষ হচ্ছে না। সেটা হচ্ছে প্রপার গাইডেন্স। কোয়ালিটি টাইম মানে কিন্তু তুমি সারাদিন বাচ্চার সাথে থাকবে তা না। কোয়ালিটি টাইম মানে তুমি যে টাইমটা বাচ্চাকে দিচ্ছ, দিনে 2 ঘন্টা 3 ঘন্টা, ওই সময় তোমার কোনো ফোন থাকবে না, তোমার ল্যাপটপ থাকবে না, তোমার কিচ্ছু, নিরেট তোমার সন্তানের সাথে তোমার একটা সুন্দর সম্পর্ক থাকবে। ওর সাথে সব নিয়ে কথা বলবে, ওকে বই পড়ার অভ্যেস করবে। তুমি দেখো বাইরে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক কাজ শিখে ফেলে। কেন ফেলে জানো? মায়েরা বাচ্চাকে নিয়ে নিয়ে কাজ করে, নাস্তাটা রেডি করে, বা কাপড় যখন ওয়াশিং মেশিনে দিচ্ছে, যা করে বাচ্চাকে সাথে নিয়ে নিয়ে করে, তখন বাচ্চাটা শেয়ারিং, কেয়ারিং, হেল্প করা বা ছোটবেলায় কাজ শিখে ফেলে। তো এখন যদি একটা বাবা বা মা, এখন শুধু বাবাদের দোষ দিলে হবে না, বাসায় ফিরেই যদি সে তার ল্যাপটপ, মোবাইল আর টেলিভিশন নিয়েই থাকে, সে তার নিজেকে নিয়েই থাকে, আমার কাছে এগুলো সব থাকবে, তার মোবাইল থাকবে, তার ল্যাপটপ থাকবে, তার টেলিভিশন থাকবে, তার বন্ধু থাকবে, আড্ডা থাকবে, পার্টি থাকবে, কারণ যুগের যা যেরকম যা সেটাই। হ্যাঁ, যুগের চাওয়া। হ্যাঁ, যুগের যা চাওয়া, আমাকে সোসাইটি মেনটেন করে আমি সব কিছু করবো। কিন্তু আমি অনেক ফ্যামিলির বাবা বা মাকে দেখি কাজ শেষ করেও বাসায় ফিরতে চায় না। সে তার প্রতিদিনই তার নিজের কাজ বা কাজের অজুহাতে বাইরে থাকা, এগুলো করা তো ঠিক না। এই জেনারেশনটাকে আমরা কি করি, ওদেরকে এনগেজ করে রাখি এইসব কি বলে গ্যাজেট দিয়ে। হ্যাঁ, খেতে দিয়ে ওই একটা গ্যাজেট ধরিয়ে দিচ্ছি, এটা নিয়ে ব্যস্ত থাকো। তো এই জেনারেশন অস্থির না, বরং আমি ভীষণ আশাবাদী জানো, এই জেনারেশনের এত জ্ঞান, সারা পৃথিবীর দরজাটা তো এখন খোলা। তুমি কোন দরজা দিয়ে ঢুকবে, কোন দরজা দিয়ে বের হবে, সেই প্রপার গাইডেন্সটা কে দিবে? গার্ডিয়ান। সেই গার্ডিয়ান যদি ভুল দরজা দিয়ে বের হয়, তো সন্তান কোন দরজা দিয়ে বের হবে, কোন দরজাটা বেছে নিবে? তো সেই প্রপার টাইমটা, প্রপার কোয়ালিটি টাইম বাচ্চাকে দিতে হবে। আমি জানি এই জেনারেশনের বাচ্চারা, ওরা ভীষণ ট্রান্সপারেন্ট, ওরা কিন্তু প্যাচটা জানে না, ওরা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, ওরা অনেক স্ট্রেট ফরওয়ার্ড, ওরা অনেক জ্ঞানী, অনেক পড়াশোনা করে। তো ওদেরকে আমরা হ্যাঁ, কিছু কিছু কারণে সোশ্যাল সিকিউরিটি, এটা সেটা অনেক অজুহাত দিয়ে, আমি এসব অজুহাত মানবো না। এখন গাড়ি, অনেকের ম্যাক্সিমাম মানুষের গাড়ি আছে বা অনেক ব্যবস্থা আছে, একটু দূরে চলে যাওয়া যায়, একটা সুন্দর জায়গায় যাওয়া যায়। আমার দেশের বাইরে যেতে হবে এমন কোনো কথা নেই, আমার ঢাকার বাইরে যেতে হবে এমন কোনো কথা নেই। যে যার সামর্থ্য অনুযায়ী তার বাচ্চাটাকে সময় দিতে পারে, সেই সময়টা দেয় না। একটা বাচ্চার ইন্ডিভিজুয়াল রুম হয়ে যায় ছোটবেলা, ও ছোটবেলা থেকে দরজা আটকে থাকা শিখেছে, বাবা মাও সেই ছোটবেলা থেকেই বাচ্চাটাকে সেই প্রাইভেসি দিচ্ছে, এবং কোনো গেস্ট আসলে বাচ্চাকে পরিচয় করিয়ে দিচ্ছে না, বলে না থাকো, এরকম থাকতেই পছন্দ করে। পরীক্ষা আসলে বাবা মা মনে করে বাচ্চা পিএইচডি করবে, হ্যাঁ, একটা আতঙ্ক তৈরি করে। তো সুতরাং বলবো যে এখনো সময় আছে, সময় যায়নি। এই জেনারেশনটাকে আমরা কোয়ালিটি টাইম দিই। আমরা নিজেরা, আমরা বলবো না না এটা করো না, ওটা করো না, তার আগে আমি আগে করবো না, আমাকে শুধরানোটা দরকার, আমাকে শুধরাতে হবে। আমি নিজে শুধরালে আমি সবাইকে শুধরাতে পারবো। আর আমি নিজে যদি ঠিক না থাকি, আমি কাউকে ওই যে বড় বড় কথা এসে যে আজকে বলছি, হ্যাঁ, ফেসবুকে আমি লিখবো, একটা বই লিখবো, কিন্তু আমি বাস্তবে মানবো না,
এই হিপোক্রেসি থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি আপু, ভীষণ দারুণ একটা শব্দ ব্যবহার করেছেন, হিপোক্রেসি। এই জায়গাটা থেকে যদি আমরা সরতে পারি না, সুখী থাকাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আপু, আমরা আজকে সুখ নিয়ে অনেক আলোচনা করলাম, আপনার সাথে গল্প করতে গেলে আসলেই শেষ হবে না। আর সময় যতটুকুই দেয়া হোক না কেন, আমার কাছে মনে হয় সেটা কম পড়ে যাবে। যেহেতু শেষ করতে হবে, শেষ করার আগে আপনার কাছে গল্পের সাথে কোনো কবিতা কিংবা কোনো গান শুনতে চাইবো। কবিতা তো অনেক করি, মানে একটা গান আমার আজকে তোমার সাথে কথা বলতে বলতে মনে পড়লো। রুনায়লা আমার ভীষণ প্রিয় একজন শিল্পী, তো ওনার একটা গান আছে, আমি 2টা লাইন গাচ্ছি। ওনার, আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমি তো গায়িকা না, বিশেষ করে এত বড় একজন গায়িকার 2টো লাইন আমি গাচ্ছি। গানটা তুমিও শুনেছো মনে হয়, অনেক আগে। সুখ তুমি কি, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। কিশোরের মিষ্টি আশা নাকি সরসের ভালোবাসা, জানতে ইচ্ছে করে। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। এই যে সুখের পেছনে ছোটা, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। দেখো এখানে কিশোরীর মিষ্টি আশা, ভালোবাসা, কেউ বললাম না সুখ এক একজনের কাছে এক এক রকম। তবে আমি সবশেষ কথা যেটা বলবো, যে সুখের পেছনে ছুটতে হয় না, সুখ আসলে নিজের কাছে, সুখকে আবিষ্কার করতে হয়, এবং সেই আবিষ্কার করতে পারাটাই হচ্ছে বড় সুখ। সব থেকে বড় সার্থকতা, জীবনের সফলতা। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাদের আজকের এই আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন সব সময়। তুমিও ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ। আর টিভির এই অনুষ্ঠানের সাথে যারা আছেন, কলাকুশলীরা জড়িয়ে আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, দোয়া। আর দর্শক যারা আছেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুখ আপনার কাছেই আছে, শুধু খুঁজে নেবেন। ভালো থাকুন। দর্শক, প্রিয় মানুষের কাছ থেকে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, দিক নির্দেশনা পেলাম। আশা করি সুখী থাকার জন্য, নিজেকে বদলানোর জন্য আজকের পর্বটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমাদের প্রত্যেকের একজন ভালো বন্ধু থাকা জরুরি, মনের কথা বলার জন্য জরুরি। সমাজের প্রতিষ্ঠিত মানুষের ভালো কাজ বা কথা গ্রহণ করা, মন্দ কাজ বা দিক নির্দেশনা বর্জন করা। আসুন সব সময় হাসতে শিখি, মানুষ তথা সৃষ্টি জগৎকে ভালোবাসতে শিখি, তবে আমরা সুখী থাকতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় মাস্ক পরিধান করুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, আর নিজেকে অবশ্যই মাদক মুক্ত রাখুন।